কিন্তু সেই ধরনের অবস্থা ভবিষ্যৎ দিনে তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কাজে এটা বেসরকারিকরণ করে এটা ভবিষ্যতে কিন্তু একটা ভালো সংস্থাকে রুগ্ন করে দেওয়ার জন্য একটা পরিকল্পিত উদ্যোগ আমার মনে হয় এটা। এবং এটাকে রুগ্ন করে ধীরে ধীরে শেষ করে দাও। শেষ পর্যন্ত তিনটা বিভাগকে, এই যে উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থাকে শেষ পর্যন্ত হয়তো বা বেসরকারিকরণ সম্পূর্ণ করে দিতে পারেন অদূর ভবিষ্যতে। সেটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদিও তারা বলছেন এটা বেসরকারিকরণ না, কিন্তু ফ্র্যাঞ্চাইজি মানে কি, একটা নির্দিষ্ট এলাকা তাদের কাছে সম্পত্তি সহ হস্তান্তর। কিন্তু বেসরকারি যারা নিলেন দায়িত্ব তারা কিন্তু সরকারি আধা সরকারি কোনো কোম্পানি না। উত্তরপ্রদেশ থেকে একটা কোম্পানি এসছে, উড়িষ্যা থেকে একটা কোম্পানি এসছে, কিন্তু বেসরকারি কোম্পানি, যেটা বেসরকারিরই নামান্তর। এবং এটা রাজ্যে এই যে বিদ্যুৎ ব্যবস্থা ভবিষ্যতে মানে একটা ভালো অবস্থায় যেটা চলছিল পরিষেবা থেকে বিভিন্ন দিক থেকে, এটা আরও বেশি জটিলতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এটা নিয়ে যেটা বলছিলেন মিটার, এগুলো খারাপ হয়, রিপ্লেস করতে হয়। এখন সেখানে স্মার্ট মিটার একটা প্রস্তাব এসেছিল, আমরা বলছি কোনো আপত্তি নেই। আবার মধ্যে যেটা যে প্রিপেইড মিটার, আমরা বলছি প্রিপেইড মিটার কোনো আপত্তি নেই, প্রিপেইড মিটার। কিন্তু যেইটাই করো, যে সিস্টেমে আমরা করি সেটা তো মানুষই চালাবে। সেখানে গিয়ে যাতে কোনো গ্রাহক থেকে বেশি নেওয়া অপরাধ, কোনো গ্রাহক থেকে কম নেওয়াটা অপরাধ, দুটোই ঠিক না। এবং সেখানে সঠিকভাবে যাতে গ্রাহক তার বিদ্যুতের ন্যায্য মূল্য যেটা সেটা সে দিতে হয়, সেই ব্যবস্থা চালু হলো। এখন যেটা করছেন এখানেও কিন্তু সেখানে আমরা আগে এটা একজন লোক যেতেন, তারা সেখানে বাড়ি ঘর থেকে এটা সংগ্রহ করে নিয়ে আসতেন। এই জায়গাটাতে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে গেছে। এই যে সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছে, কোনো কোনো জায়গায় হয়তো টাইম বিল্ডিং হচ্ছে না, এই সমস্ত অভিযোগগুলো আসছে। এগুলো নিশ্চয়ই নিগমের দেখা উচিত। আমরা বলবো রাজ্য সরকার সমগ্র বিষয়টাকে একটা ভালো সংস্থাকে ক্ষতিগ্রস্ত না করে একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে, কারণ ম্যান পাওয়ার বলছে, যে ম্যান পাওয়ারটা আছে আমরা কিন্তু নিয়োগও করেছি, ইঞ্জিনিয়ারও নিয়োগ করেছি, এবং যারা হেল্পার তাদেরকেও নিয়োগ করেছি, এবং কিছু অপারেটর নিয়োগ করেছিলাম। আরও খালি পদ রাজ্য সরকারকে অনুমোদন নিয়ে নিয়োগের ইন্টারভিউ হয়েছে, ওরা সেটা বাতিল করে দিয়েছে। এখন সেগুলো বলছে যে ওইখান থেকে লোক তুললে অন্য জায়গায় লাগাবে। এখন যে লোকটা লাগাবে, তাহলে যে লোকটা আছে তাকে তো ছাড়া যাবে না, তাহলে তার বেতনটা দিতে হবে, এটা খরচে করে ঢুকবে। নতুন লোক যদি ঢুকায় অন্য রাজ্য থেকে এনে, আমরা শুনলাম বেশ কিছু লোক বাইরে থেকে নিয়ে এসছে, এবং সেখানে অন্য রাজ্য থেকে যদি না থাকে তাহলে তো বাইরে থেকে আনতে হবে। আমাদের রাজ্যে বিদ্যুৎ পরিষেবা উৎপাদন ইত্যাদি ট্রান্সমিশন চালানোর জন্য যথেষ্ট পরিমাণ যারা, কারণ তাদের প্রতিভা আছে বলেই এই বিদ্যুৎ ক্ষেত্র একটা স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে এসছে। এবং এটা রাজ্যের ইঞ্জিনিয়ার, রাজ্য নিগমের কর্মচারীদের বিরাট কৃতিত্ব বলে আমি মনে করি। তাদের দুর্বলতা নাই, থাকতেই পারে, যারা কাজ করে এক দুটো দুর্বলতা থাকতে পারে, কিন্তু এটা কৃতিত্ব যে গোটা রাজ্যে প্রায় 95% এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, বিদ্যুৎ পরিষেবাকে অব্যাহত রেখেছেন, এবং সময়ে সময়ে প্রাকৃতিক দুর্যোগেও জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন। এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। কাজে এরা একেবারে কাজ করতে জানে না, কাজ করতে পারে না, এটার সঙ্গে একমত হতে পারলাম না। ওরাই কিন্তু রাজ্যের বিদ্যুৎ নিগমকে দাঁড় করিয়ে দিয়েছেন। যে সরকারকে এখন নতুন করে যাদের উপরে দায়িত্ব দিচ্ছেন, বাইরের যারা এনে যাদের দায়িত্ব দিচ্ছেন, কতটুকু পারবে এটা ভবিষ্যতে ঠিক করবে। এবং এই এবং বিদ্যুতের মতো স্পর্শকাতর বিষয় যেটা কৃষি, শিল্প, দৈনন্দিন জীবনযাত্রা, এটা একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র। এটা যে এটা উন্নয়নের প্রধান সত্য, এটাকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না। সেই জায়গায় গিয়ে এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার আগে তিনবার ভাবা উচিত ছিল, এবং এটা রাজ্যের গ্রাহক এবং জনগণের স্বার্থের পরিপন্থী। এক্সাক্ট ফিগার নেম বলতে পারবো না, সারা স্টেটে ধরলে 50 থেকে 60,000 পরিবার তহবিল তখন পেয়েছিল, বাড়ি পেয়েছিল, যারা, আমি কুইটা আরবান বডি কথা বলছি, আগরতলা নিগম সহ। আপনি তো পরিবহন না, আমি একটা জিনিস মানে স্মার্ট সিটি নিয়ে কেটে ওই আসতে সহজে একজন আমাকে ফোন করে জানতে চেয়েছি। স্মার্ট সিটিতে পেটি না বলবো, স্মার্ট সিটি নিয়ে বলছিল একদম, যেটা বলছেন সেখানে 192 কোটি টাকা, 1000 কোটি টাকা প্রজেক্ট, 500 স্টেট গভর্নমেন্ট, 500 সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা তখন বললাম যে লাগে প্রায় 2,500 থেকে 3,000 কোটি টাকা, বাকি টাকা করতে লাগবে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে তোমরা বাকি টাকা টাই আপ করে দাও। অনেক স্টেট পেয়েছে,
নর্থ ইস্টের ক্ষেত্রে সেটা 90-10 হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব নেই। এগুলো নিয়ে অনেক হয়েছে। শেষ পর্যন্ত এটা আমাদের চিফ মিনিস্টার অনেকবার কথা বলেছে, তৎকালীন মুখ্যমন্ত্রী, যে 90-10টাকে তারা করে দিলেন 50-50। আমরা প্রতিবাদ করলে অবজেকশন দিয়ে টাকা নিলাম না, পরে নর্থ ইস্টের আদার স্টেটগুলো নিয়ে দিলেন, বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা 50-50 মাইনে দিলাম। তখন আমরা 500 কোটি টাকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 192 কোটি টাকা পেয়েছি বামফ্রন্ট সরকারের সঙ্গে। সেই অনুযায়ী টেন্ডার প্রসেস ইত্যাদি শুরু হয়ে গিয়েছিল কাজটা শুরু করার জন্য। এই কাজ এখনো এই 192 কোটি টাকা খরচ হয়ে গেলে আমি জানি না, নতুন টাকা আসছে কিনা সেটাও জানি না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ডিশন ছিল 192 কোটি টাকা যেহেতু তারা দিয়েছে, স্টেট গভর্নমেন্ট তার সমপরিমাণ টাকাটা দিতে হবে, তারপর বাকি টাকাটা রিলিজ হবে সমপরিমাণ টাকা। আমরা তখন ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলেছিলাম এবং আরও 2-1টা সংস্থার সঙ্গে কথা বলেছিলাম, 500 কোটি টাকা ঋণ নিয়ে আমাদের স্টেটের যে শেয়ারটা সেটা আমরা দেবো। এই ছিল গিয়ে অবস্থা। কিন্তু স্মার্ট সিটির নামে এখন যেটা হচ্ছে, ড্রেন টেনের কাজগুলো তো আগেই শুরু করেছে, আগে এগুলো শুরু হয়েছে প্রসেস টসেস করে, এবং এখন যেটা হচ্ছে নতুন কিছু কিন্তু আমার নজরে পড়ছে না। স্মার্ট সিটির যে কিছু অনেকগুলো প্রজেক্ট ছিল স্মার্ট সিটিতে, এগুলোর মধ্যে যেগুলো সেগুলো স্মার্ট সিটিতে যেগুলো মূলত কিছু জলাশয়কে পুনরুদ্ধার করা, এগুলোকে উন্মুক্ত করে। আপনারা দেখেছেন যে একটা সময় আমরা স্টেট গভর্নমেন্ট থেকে টাকার ব্যবস্থা করে কুমারী টিলা, ডিমসাগর, তারপরে এখানে মেলার মাঠ, বনমালীপুর, এরকম কতগুলি পুকুর এবং জলাশয় উদ্ধার করে কিন্তু সেগুলি যাতে মানুষ ব্যবহার করতে পারে এবং সেখানে একটা ব্যবস্থা করা হয়েছে। এরকম প্রজেক্টের মধ্যে ছিল 18টা, আমার যা মনে পড়ে 18টা জলাশয়, এগুলিকে উদ্ধার করে এই স্মার্ট সিটির আওতায় নিয়ে এসে এগুলিকে উদ্ধার করে একটু সুন্দর করা। এগুলিকে এখন তো অ্যাকচুয়ালি নতুন করে কোনোটা হাতে নিয়েছে আমার নজর, কিন্তু আপনারা বলতে পারবেন, আমার নজরে পড়েন নতুন করে কোনটা হাতে নিয়েছে কিন্তু ঠিক আমি বলতে পারবো না। 18টার মধ্যে বাকিগুলো কিন্তু। তারপর স্মার্ট সিটির মধ্যে আপনার এই কতগুলি যেমন জল নিষ্কাশন, এই দুটো তো আগে ধরা ছিল, এগুলি কাজের ওই যে পাম্প মেশিন বসানো, একটা লোকে ওরিয়ান আর একটা বনমালীপুর, দুটো হয়ে গেছে, আমি দেখলাম দুটো কাজ শুরু হয়েছে। আরেকটা কিন্তু আমরা ধরেছিলাম, এটা কাজ শুরু হয়েছে কিনা আমি জানি না। এই যে দেখবেন যে আমাদের বয়েজ বুর্জুম স্কুল থেকে এই যে আকাশবাণীর সামনের রাস্তাটা বৃষ্টিতে ডুবে যাচ্ছে, খুব খারাপ অবস্থা, গাড়ি চলতে পারে না অবস্থা। এই জায়গাটার থেকে এখানে একটা পাম্প মেশিন বসিয়ে বাঁধটাকে ক্রস করে জলটাকে দিয়ে দেওয়া, এইখানে এটাও কিন্তু ধরা ছিল। এটা করা ছিল, হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ওয়েলকাম হয়েছে, এটা হয়ে গেছে ভালো, এটাও ধরা ছিল। তারপরে ছিল বিজয় কুমার স্কুলের যে ড্রেনটা, সামনে দিয়ে যে ড্রেনটা যাচ্ছে, এটাকে আপু বর্ডার পর্যন্ত কভার ড্রেন করে একটু বড় করা, স্পেসটাকে বড় করা, কভার করলে স্পেস বড় করা যায়, রাস্তার কোনো অসুবিধা হয় না, সেটাকে একটা প্রজেক্টের মধ্যে এগুলো চিন্তা ভাবনা ছিল। এখন তারা এগুলো ভাববেন না। আমার মনে হলো স্মার্ট সিটি যেভাবে বইগুলো হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু স্মার্ট সিটির কাজটা হচ্ছে না, হচ্ছে মানে টাকা কতটুকু পেয়েছে তারা বলতে পারে না, এবং নতুন করে কোনো অর্থ পেয়েছেন কিনা। আর বাকি যেটা আমরা বলেছিলাম এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের টাই আপ করে, যেমন এডিবি থেকে আমরা প্রথম এনেছিলাম খাওয়ার জলটাকে ফার্স্ট অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছিলাম নদীর দক্ষিণ পারে। এটাকে ফার্স্ট টেন্সে কাজ দেখে খুশি হয়ে সেকেন্ড টেন্সে তার টাকা দিয়েছে এডিবি। এটা খুশি হয়ে থার্ড টেন্সে টাকা দিলেন মিডিল সিটি এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি, হয় এশিয়ান ডেভেলপমেন্ট, এবং সেখানে গিয়ে থার্ড টেন্সে টাকাও পেয়েছি কিন্তু আমরা তখনকার সময়। বাকি ছিল বাকিটা এটা তারা ইউসি দিয়ে করে দেবে। কিন্তু আমি লক্ষ্য করলাম 3টা কিন্তু প্রায় কমপ্লিটে পর্যায়ে ছিল, ড্রিঙ্কিং ওয়াটারের বড় ট্রিটমেন্ট প্লান্ট, বাকিগুলো উদ্বোধন হয়ে গেছিল। একটা আপনার এই যে, এবং এরপরে গিয়ে আমরা বললাম যে এটা তো আমাদের একটা কিছু করতে হবে। তখন গিয়ে আমরা সঙ্গে যেটা যুক্ত করলাম, কাটাখালের পাশে দেখবেন যে প্রচুর বাড়িঘর খালটার মধ্যে, এই কাটাখালটাকে কিভাবে একটু মানে পরিবেশটা ফিরিয়ে আনা যায়, তার জন্য তাদেরকেও মাল্টি স্টুডেন্ট বিল্ডিংয়ে নিয়ে আসা। এই প্রজেক্ট আমরা সাবমিট করেছিলাম যে 10% লামসাম একটা ছিল আরবানের, এর থেকে টাকা দাও, আর এডিবি এবং অন্যান্য এর থেকে 90-10 ছিল তখন ইস্যু, তার ভিত্তিতে টাকা দাও। আলোচনা চলছিল, টাকা পয়সা দেবে এবং তাদেরকে রিহেবিলিটেট করা হবে, কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। গত 2 বছরের মধ্যে তো আমি দেখিনি কোনো প্রজেক্ট হলো। আমরা কিন্তু এটা শুধু বলার জন্য বলছি না, আপনারা লক্ষ্য করেছেন জয়পুর 192টা পরিবারকে পুনর্বাসন দিয়েছি আমরা, বটতলা থেকে শ্মশান পর্যন্ত, এই যে আমাদের বড় শ্মশানটা পর্যন্ত। সেকেন্ড এখানে দেখবেন রাধানগরে, এখানে 192টা পরিবারকে মাল্টি স্টোরি বিল্ডিং করে পুনর্বাসন দেওয়া হয়েছে। ওখানে দেখবেন আমাদের যে এখন বিধানসভা ভবনের সামনে, সেখানে গিয়ে কিন্তু
জিবি এলাকা, জিবি চত্বর দখল করে যারা রেখেছিল তাদেরকে পুনর্বাসন আমরা দিয়েছি। আর অন্য কিছু পরিবারকেও পুনর্বাসন দিয়ে সেখানে 156টা পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এটা হলো বিবেকানন্দ আবাসন বলা হয় এটাকে। আমরা কিন্তু এটা করেছি। এরকম এটাও ভেবেছিলাম এই ধরনের প্রজেক্ট আমরা করবো, যাতে আর গরিব মানুষের পক্ষে টাকা দিয়ে, এখন তারা উল্টা পাঠিয়েছিলেন যেটা, যে তোমরা একটা কাজ করো, তাদেরকে তুলে দিয়ে সেই জায়গায় বেসরকারি কোম্পানি মাল্টি স্টোরি বিল্ডিং করবে, ওইখানে তারা কিনে নেবে এবং সামান্য কিছু ইন্টারেস্ট সাবসিডি দেওয়া। আমরা একমত হই। আমরা বলেছি এটা কোনো পক্ষে সম্ভব না। আগের বিল্ডিংগুলো আমরা তাদের কাছে টাকা চেয়েছিলাম 10% টাকা দাও, এবং সেখানে গিয়ে আপনি জানার জন্য বলছি আপনাদেরকে, এই 10% টাকা তো দেয়নি ওই বিবেকানন্দ আবাসনের তারাকে। এই মিউনিসিপ্যালিটি এখানে গ্যারান্টার হয়ে স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে ঋণ নিয়ে দিয়ে দিয়েছিল টাকা। এই 10% টাকা টাকা কিছু লোক দিয়েছে, বাকিরা দেয়নি। এই টাকা ওদের মিউনিসিপ্যালিটিকে এখন শোধ করতে হচ্ছে। তো কাজেই বাকিগুলো কিন্তু আমরা 10% টাকা নিতে পারি। ওই যে জয়পুর এবং ইয়েতে এই যে কি বললে সেটা, রাধানগর, এই দুটো। এখানে কিন্তু একটা প্রসেস শুরু হয়েছে। আর যাদের জায়গা আছে তাদেরকে সকলকে ঘর দেওয়া। জয়পুরে কত ফ্যামিলি? 192। এবং সেখানে গিয়ে কিন্তু আর বাকি ইন্ডিভিজুয়াল যাদের জায়গা আছে সবাইকে ঘর করে দাও। তার জন্য ওই যে সেন্ট্রাল স্পন্সর স্কিমে কিন্তু আমরা 46,000 ঘর দিয়েছিলাম আগরতলার শহর এলাকাতে। সেভাবে কাজ শুরু হয়েছিল এবং ঘরের কোনো যে চায় সবাইকে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল। তারা একটা অংশ টাকা দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অংশ, স্টেট গভর্নমেন্ট একটা অংশ আবাসন প্রকল্পে দিয়ে দেওয়ার জন্য কথা হয়েছিল। এটা ছিল প্রকল্প সম্পর্কে যেটা। আর এমনিতে হাউজিং বোর্ড কিছু কিছু করে যারা বিল্ডিং, সেখানে যারা মিডল ক্লাস ফ্যামিলি তারা এটা কিনে নেয়, এটা জায়গা সেখানে দেওয়া হয়। আরও কিছু, যেমন ধরুন আরেকটা প্রজেক্ট আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সেটা চূড়ান্ত করে আসলে যে সামনে বাজার যে এখন দেখবেন একটা বিরাট এরিয়া, ওই যে পুরনো কোয়ার্টারগুলো, এগুলিকে একটা নির্দিষ্ট কমপ্লেক্সের মধ্যে এসে মাল্টি স্টোরিড বিল্ডিং করে কোয়ার্টারগুলো ঢুকিয়ে দেওয়া, তাহলে জায়গা বেড়ে যাবে, অনেক জায়গা বেরিয়ে আসবে। সেখানেও গিয়ে কিন্তু একটা মার্কেট টার্গেটও থাকবে, একটা এরিয়া করা যায় কিনা। এটাও কিন্তু এনবিসিসিকে ডেকে এনে প্রজেক্ট তৈরির কাজ প্রায় পুরোদমে শুরু হয়েছিল। এই কাজটা এখন কি পর্যায়ে আছে আমরা জানি না, এই কাজটা কি পর্যায়ে আছে সেটা আমরা জানি না। এই লোকে শুধু এখানে না, 20টা আরবান বডিতে কিন্তু মানে যারাই ঘর চেয়েছে তাদেরকে ঘর দেওয়ার কাজটা পুরোদমে চলছিল, আবাসনের যে কাজটা। আর এটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে। প্রথম কথা হলো এই রাজ্যে বিদ্যুৎ যেটা, এটা ছিল সরকারি দপ্তর। 2003-এ নতুন বিদ্যুৎ আইন পাশ করার পর তখন বলল যে এই দপ্তরটাকে যদি কোম্পানিতে পরিণত না করা হয়, তাহলে আমার মনে আছে 2003 সালের শেষ দিকে এপিডিএপি নামে একটা স্কিমের টাকা দিলেন না স্টেটকে, বললো তোমরা কোম্পানি করো তারপর টাকা দেবো। তখন গিয়ে সমস্ত সেন্টারের বরাদ্দ বন্ধ করে দিয়েছিলেন। আমরা তখন বাধ্য হয়ে বিদ্যুৎ নিগম তৈরি করি, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড তৈরি করি। এটা 2004-এর 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল সরকারি দপ্তর। 2005-এর 1 জানুয়ারি থেকে হয়ে গেল এটা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। সেই দিন থেকে সংস্থা নতুনভাবে কাজ করা শুরু করে। আমরা তখনই বলেছি যে এই নিগমের 100% শেয়ার রাজ্য সরকারের থাকবে, এবং সেই অনুযায়ী রাজ্য সরকারের হাতেই সমস্ত শেয়ার ছিল। এটা সরকার পরিচালিতই, সরকারের যারা মনোনীত তাদেরকেই আমরা সেখানে এই নিগমের বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে মনোনীত করি। এবং এটা কাজ শুরু করার পর আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, যে কোনো মূল্যে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে একটা স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে নিয়ে আসতে হবে। বিশাল এলাকা বিদ্যুতায়িত হয়নি, সেই এলাকাকে কভার করতে হবে। আমার মনে পড়ে তখন 2003-এ আমার পিরিয়ডটা আমি বলছি আর কি, আমার পিরিয়ড মানে বামফ্রন্ট সরকার একদম মন্ত্রী হিসেবে বৈঠকের সময়, তখন 2 লক্ষ অল্প কিছু ছিল গ্রাহক সংখ্যা, 2,50,000 এরকম হবে। বিশাল এলাকা তখন আনকভার, আমাদের কভার করতে হবে। সেন্ট্রাল স্পন্সর স্কিমগুলো নেওয়ার চেষ্টা আমরা করলাম, নিয়ে সেখানে গিয়ে কতগুলো শর্ত থাকে, সেই শর্তগুলোর মধ্যে গ্রাহকের উপর এটা দিতে হবে সেইটা দিতে হবে, এগুলি গ্রাহকের উপর চাপ না বাড়িয়ে কতটুকু মীমাংসা করে সেখানে গিয়ে এই স্কিমগুলো সুযোগ নেওয়া যায় এটা আমরা ভাবতে শুরু করলাম। তার ভিত্তিতে গিয়ে সেখানে ধীরে ধীরে 3টা ভাগে বিভক্ত করার জন্য নির্দেশ আসতো। একটা হলো গিয়ে সরবরাহ ব্যবস্থা, যেটাকে ডিস্ট্রিবিউশন বলে, আরেকটা হলো ট্রান্সমিশন পরিবাহী ব্যবস্থা,
আরেকটা হলো গিয়ে বিদ্যুৎ উৎপাদন। এই তিন ভাগে বিভক্ত করার জন্য সেখানে বলা হলো। আমরা বললাম ছোট্ট রাজ্য আমরা এটা করবো না, একটা কোম্পানি থাকবে, আমরা করলাম না। সেখানে কাজ শুরু করার পর আমরা উৎপাদন ব্যবস্থার উপরে গুরুত্ব দিলাম, আর কিভাবে গ্রামাঞ্চল পর্যন্ত যাওয়া যায় সেটা। আমার মনে পড়ে যেটা আর কি, যে 2018 মার্চ পর্যন্ত 46,000 সার্কিট কিলোমিটারের উপর বিদ্যুৎ লাইন আমরা তৈরি করেছি। গ্রাহক সংখ্যা ছিল, আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি, 1978 আগে ত্রিপুরা রাজ্যে গ্রাহকের সংখ্যা ছিল 14,700। কত এটা 14,700 এটা পুরুলিয়া 1978 সালের আগে, দ্যাট ইজ 1977-এর 31 মার্চ পর্যন্ত গ্রাহক সংখ্যা ছিল এটা। এখন গিয়ে আমার মনে যা পড়ছে আর কি, মার্চ 2018 থেকে এটা হয়েছিল 7,21,860, আমার যা মনে পড়ছে আর গ্রাহক সংখ্যাটা। তাহলে এই যে গ্রাহক সংখ্যাটা বৃদ্ধি, মানে বিশাল এলাকা বিদ্যুতায়িত হয়েছে, চাহিদা বাড়লো, যোগান দিতে হবে। এটার সঙ্গে সাযুজ্য রেখে আমরা পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, রুখিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 21 মেগাওয়াটের কয়েকটা বসালাম, তারপর বরমুড়াতে বসানো হলো। এতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন যখন বাড়লো, এদিকে গিয়ে একটা মেগা প্রজেক্ট আসলো পালাটানায়। আরেকটা প্রজেক্ট যেটা আপনারা জানেন যে সোনামুড়াতে যে মনারচকের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা তো প্রায় বন্ধ হয়ে গেছিল। এটা আমাদের মুখ্যমন্ত্রী, মানে তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়, মানিক সরকার মহোদয়ের প্রচেষ্টা, প্রচণ্ড চাপে পড়ে গিয়ে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত এটা ক্লিয়ারেন্স দিলেন। তাও এটাকে 280 মেগাওয়াট থেকে করে দিয়েছেন 100 মেগাওয়াট। যাই হোক, এটা হলো। এই বিদ্যুৎ কেউ নিতে চায় না, আমরা নিলাম, যে এর টোটাল বিদ্যুৎ আমরা নিয়ে নেব। দাম হয় 15 বছর পিছিয়ে যাওয়াতে প্রজেক্টের কস্ট বেড়ে গেছে, দামটাও বেশি পড়েছে। গিয়ে আবার বাইরের যে প্রজেক্টগুলো এসছে নর্থ ইস্টে, সেখান থেকে আমরা শেয়ার নিলাম। এতে করে গিয়ে আমাদের যে বিদ্যুতের চাহিদা, এটা বেড়ে হয়ে গেল 300 মেগাওয়াটের কাছাকাছি। আমরা তখন 300 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার পর আমাদের বিদ্যুৎ তখন উদ্বৃত্ত, পালাটানা শেয়ার সহ। বাংলাদেশ আমাদেরকে শর্ত দিল, যখন পালাটানা জিনিসপত্র আসলে তাদেরকে বিদ্যুৎ দিতে হবে। শেখ হাসিনা মহোদয়া যখন এখানে আসেন, তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে, আপনাদের মনে আছে কিনা, সম্বর্ধনা সভায় আসাম রাইল মাঠে বলেছিল যে আমাকে কেন বিদ্যুৎ দেওয়া হবে না। উনি বলেছে ভারত সরকারের আপত্তি না থাকলে আমি দেবো। এর ভিত্তিতে সেখানে গিয়ে আমরা 100 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য এটা নিয়ে আলোচনা শুরু হলো। শেষ পর্যন্ত এটা নিয়ে অনেক টাল বানো হয়েছে। বাংলাদেশ সরকার আহ্বান করেছিল যাওয়ার জন্য, তখন রাজ্যের মন্ত্রী হিসেবে যাই, বাংলাদেশে বসে সেখানে ঢাকাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আমরা তখন ভালো দামে সেখানে তাদের থেকে বিদ্যুতের বিক্রিটা আমরা করি। এবং তখন তিনি পরের দিন চা আপ্যায়ন করেছিলেন ওনার বাড়িতে যাওয়ার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমিও গিয়েছিলাম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রাজ্য সরকারের অফিসারও ছিলেন। সেখানে তিনি বললেন আরও 100 মেগাওয়াট চাইলেন। আমি বললাম যে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের বিদ্যুৎ অ্যাক্সিস আছে, যদি ভারত সরকারের আপত্তি না থাকে আমাদের আপত্তি নেই। শেষ পর্যন্ত এটা নিয়ে অনেক দিন ঘোরার পর আরও 60 মেগাওয়াট দেওয়ার জন্য বললেন। এতে 160 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে যেত। তার জন্য নতুন লাইন করতে হয়েছে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত, আমাদের সেই সূর্যমণিনগর থেকে কুমিল্লা পর্যন্ত। এবং এতে করে একটা ভালো টাকা আয় আসতো। এই আয়টা দিয়ে বিদ্যুৎ নিগমের যে লসটা থাকতো, সেই লসটা অনেকটা কভার করা যেত। এবং অনেক সময় এটা ক্রস সাবসিডি বলে আর কি, ইংরেজিতে পারস্পরিক ভর্তুকি। অর্থাৎ আমি সেখানে গিয়ে গ্রাহকদেরকে সস্তায় বিদ্যুৎ দেওয়ার জন্য যে আয়টা আসলো, তার ভিত্তিতে বিদ্যুতের দাম ঠিক হয়। এতে গ্রাহকরা ক্রস সাবসিডি পেতেন। এই সুযোগটা গ্রাহকদের তৈরি হয়েছিল সেই দিকে। এবং এই কারণে 2014 থেকে দেখবেন 2018 পর্যন্ত আমরা বিদ্যুতের দাম না বাড়িয়ে, যেখানে অন্যান্য রাজ্যে 5 বা 6 বার বিদ্যুতের দাম বাড়ায়, এর মধ্যে কিন্তু গ্যাসের দাম কয়েকবার বাড়িয়েছে, এই যেটা জ্বালানি খরচ এবং আমদানি খরচ যেটা, সেটাও বেড়েছে। এগুলির মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা দাম না বাড়িয়ে এটাকে চালিয়ে গেছি কোনো রকম। এখন তো তারা দাম বাড়ানোর জন্য স্থগিত করেছেন, পরে দেখা যাবে। যেহেতু এখন COVID-19 চলছে, বিরোধী দলের থেকেও তা আপত্তি জানানো হয়েছে। এগুলো পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে কেন নিগমটা, একটা অবস্থা ছিল যে এটা লাভ লোকসান, একটা সময় প্রফিট হয়েছে, ডিভিডেন্ডও দিয়েছে আমরা রাজ্য সরকারকে এই নিগম, এবং তাদের বেতন ভাতা সমস্ত কিছু বহন করতো নিগম আয়ের থেকে। এবং মেনটেনেন্স একটা কিন্তু বিশাল পরিমাণ টাকা, সেটাও কিন্তু খরচ হয়। এবং তা না শুধু, নতুন নতুন এলাকার লাইন সম্প্রসারণও কিন্তু
আয়ের থেকে হয়েছে, রাজ্য সরকার বিভিন্ন স্কিম থেকে দিয়েছে, সেন্ট্রাল স্পন্সর স্কিম হয়েছে। এখন কি কারণ ঘটলো যে নিগমটা এরা বলছে মারাত্মক লসে পড়ে গেছে, প্রাইভেট সেক্টরে দিয়ে দিচ্ছে? এটা সম্পূর্ণ এই যে ফ্রাঞ্চাইজি প্রস্তাব এসছে প্রায় 6-7 বছর আগে আমাদের কাছে এসেছিল এই প্রস্তাব। আমরা বলছি এটা আমরা করবো না, কারণ এটা অনেকটা বেসরকারি কথা। এটা হলো কি, সম্পত্তিটা কারো কাছে যখন হস্তান্তর হয় এটা তো বেসরকারি হয়ে গেল, এবং সেই তাদেরকে দিয়ে দেওয়া। এখন সেখানে গিয়ে একটা বেসরকারি সংস্থাকে ডেকে এনে 5টা ডিভিশন, কতগুলো সাব ডিভিশন তুলে দিতে বলবো, এখানে নাকি লসটা বেশি। ঠিক আছে, লসটা কমানোর জন্য কিছু মেজার্স নাও, কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখো, এবং এইটা হলো নিগমেন্ট হওয়া উচিত। তা না করে এটাকে বেসরকারি দেবে। কোনো বেসরকারি সংস্থা লাভ না করে, মুনাফা না করে পরিষেবা দিতে আসবে? তাহলে তারা বলবো খরচ কমানোর জন্য এটা করছে, লস কমানোর জন্য। আমি যদি উল্টো দিক থেকে প্রশ্ন করি যে এখন গ্রাহকরা যে বিদ্যুতের দামটা দিচ্ছেন, ওরা দায়িত্ব নেওয়ার পর সস্তায় তো বিদ্যুৎ দেবেন না নিশ্চয়ই, দামও কমাবেন না, দাম বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, এখন সেখানে গিয়ে তারা লাভ না করে গিয়ে পরিষেবা দেবেন, লস করে গিয়ে পরিষেবা দেবেন? কিন্তু তারা এখন সম্পত্তিটা ব্যবহার করে কোনো এক সময় হাওয়া হয়ে গেলেন, চলে গেলেন। ভারতবর্ষে বহু রাজ্যে এই ঘটনা ঘটেছে। সালটা এদেশে 2009-10 আমরা একটা প্রস্তাব পাঠাই যে হাওড়া এবং গোমতীকে জলযান, হালকা নৌযান শব্দটা ব্যবহার করে, আমার যা মনে পড়ছে, ব্যবহার করে এটাকে কাজে লাগানো যায় কিনা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডকে আমরা অনুরোধ করি, এবং এই মিনিস্ট্রিকে আমরা অনুরোধ জানাই। তার ভিত্তিতে বাইরে থেকে আসেন বিশেষজ্ঞরা, কয়েকবার তারা পর্যবেক্ষণ করেন, একটা রিপোর্ট আমাদের কাছে দেয়। সেই রিপোর্টের ভিত্তিতে বলবো হাওড়া সম্ভব না। গোমতী তারা প্রস্তাবটাতে প্রথম বললো যে এটা মহারানী পর্যন্ত তারা প্রস্তাব দিলেন। আমরা সেখানে বললাম যে মহারানী পর্যন্ত এটা সম্ভব নেই, কারণে 7 থেকে 8টা ব্রিজ আছে আমাদের, এই ব্রিজের নিচে কি করে যাবে? সোনামুড়া পরে কোথায় বলছে, সোনামুড়া থেকে উদয়পুরে মহারানী পর্যন্ত। আমরা তখন তাদেরকে বললাম যে তোমরা আবার আসো, দেখো। তারা আবার আসলেন, দেখে বললেন ঠিকই বলেছো তোমরা, এগুলোর নিচে দিয়ে সম্ভব না। তখন আমরা বললাম যে তোমরা সোনামুড়া বর্ডারে কোথাও একটা জায়গা ঠিক করার পর বর্ডারে জায়গা দিয়ে দেবে, সেখানে পর্যন্ত এটা করা যায় কিনা। ওরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই নৌযান ব্যবহার করা যেতে পারে, তবে ড্রেজিংয়ে প্রশ্ন থাকতে পারে, পলি বালি এগুলো তুলতে হবে, এইগুলি প্রশ্ন থাকতে পারে। আমরা সবটা পরীক্ষা করে তোমরা দেখে সেখানে ডিসিশন নাও, এটাই ছিল প্রস্তাব। এবং বিধানসভায় বহুবার এখন যারা মন্ত্রীও আছেন তারা এই প্রশ্নগুলো তুলেছিলেন। সেখানে কিন্তু বারবার আমরা বলেছি যে আমরা হালকা নৌযানের কথা আমরা ভাবছি, এখানে জাহাজের কোনো প্রশ্নই নেই, সেই নাব্যতা নেই, যে জাহাজের প্রশ্ন আসেও না। এখন জাহাজের কথা যারা বলেছেন তারাই সেটা বলবেন, এবং এই ছিল আমাদের প্রস্তাবটা। এখন শেষ পর্যন্ত হালকা নৌযানও তো দেখলাম এই এখানে আসার পথে আটকা পড়েছে। এখন সেটাকে ড্রেজিং করে হালকা নৌযান যাতে ব্যবহার করা যায়, এবং রাজ্যে মানে জল পরিষেবার জলের সঙ্গে যাতে এটিকে যুক্ত করা যায়, জলযান ব্যবহার করা যায়, ছোট্ট হালকা নৌযান, এটা নিশ্চয়ই সেখানে যারা বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে দেখবেন। কিন্তু এটা নিয়ে কখনো কোনো জায়গায় আমরা জাহাজ টাজ ইত্যাদি শব্দ ব্যবহার করি। এটা শুরু হয়েছে প্রসেসটা 2009-10 থেকে, এটা গিয়ে এখন এই জায়গায় এসছে। একটা জেটিও সম্ভবত স্থাপন করেছে টেম্পোরারি, এবং সেখানে স্থাপন করে এটা নিয়ে এসছে। আমার মনে হয় বিষয়টা আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে করলেই ভালো হতো, আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে করার কি, যেটার মধ্য দিয়ে আমরা চাইবো যে আমাদের যাতে জলটাকে ব্যবহার করে সেইভাবে একটু, কিন্তু নিশ্চয়ই সেটি ইকোনমিক হতে হবে, কমার্শিয়াল না হলে তো কেউ জলযান চালাবে না, সেই বিষয়গুলো থাকবে। সবটা মিলিয়েই যদি এটা একটা সংযোগ স্থাপন করা যায়, ওয়েলকাম, এটা ভালো। রাজ্যের নিশ্চয় উন্নয়ন অগ্রগতির পক্ষে এটা একটা নতুন পাল্লা যুক্ত হবে। জাহাজ ইত্যাদি, জাহাজের প্রশ্ন নেই, স্টিমার টিমার ইত্যাদি আসতে পারবে, এটাতেও সম্ভব না। সেই ধরনের জলও নেই আমাদের কাছে, যেটা প্রশ্ন আসে না। এবং এটা যারা বিশেষজ্ঞ তারা ভালো করে করতে পারে, এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কিন্তু এই কথাগুলো আমরা বলছি। বহুবার এ নিয়ে আলোচনা হয়েছে, বহুবার আলোচনা মিটিং টিটিং ইত্যাদি হয়েছে তার ভিত্তিতে। তার মধ্যে হাওড়ার মধ্যে একটা প্রস্তাব ছিল যে এখানে ড্রেজিং করা যায় কিনা, এটাও আমরা তাদেরকে বলেছিলাম যে ড্রেজিং করে নাব্যতারা বাড়ানোর জন্য, তবে সেটা নৌযান ব্যবহার করার জন্য না, বিশেষ করে জল নিষ্কাশনী ব্যবস্থাটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য। এটাও কিন্তু আলোচনার বিষয় ছিল।
আমার যা মনে পড়ছে আর কি সেটা। তো এখানে যে মার্কেট করার জন্য এটা ছিল বিবেকানন্দ মার্কেট, না মার্কেট না হলেও অনেকটা নাম পড়ে গেছিল, এটা নাম বিবেকানন্দ মার্কেট। এটার ভিত্তিতে আমরা একটা প্রজেক্টও তৈরি করার জন্য বলা হয়েছিল, যে একটা প্রজেক্ট তৈরি করে এটাকে মাল্টি স্টোরি বিল্ডিং করে সেখানে যারা, বিশেষ করে আমাদের মেইন উদ্দেশ্য আপনারা লক্ষ্য করবেন, বামফ্রন্ট সরকারের সময় মহারাজগঞ্জ বাজার, দুর্গা চৌমুনি, সিটি সেন্টার, শ্যামলী বাজার, বটদোয়ালি, চন্ডুপুর, এখানে কিন্তু নতুন মার্কেটগুলো তৈরি করে মুখ্য যারা রাস্তার উপরে বসতেন বা কোনো কারণে আমাদের তাদেরকে সরাতে হয়েছে, রাস্তা সম্প্রসারিত করা বা বিশেষ কোনো জনস্বার্থে সেখানে ব্যবস্থা নিতে হয়েছে, তাদেরকে কিন্তু আমরা পুনর্বাসন দিয়েছি। এবং এটাও ছিল কিন্তু কামানচৌমুনি এলাকায় এই যে ফলের দোকানগুলো দেখবেন রাস্তা বসে থাকে এবং আরও কিছু এই ধরনের সমস্যা আছে, এগুলো মিলিয়ে কিন্তু তখন কথা হয়েছিল ঢুকার মুখে দুটো জায়গা করে আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে 3 ফুট জায়গা ছেড়ে দিন, যাতে আর একটু প্রশস্ত হয় রাস্তাটা, এবং সেখানে গিয়ে বড় মার্কেট করে তাদেরকে আমরা সেখানে তাদের চয়েসেবল ঘরটা দেব, যারা এখানে জায়গা দেবো তার পরিবর্তে কিছু অন্যান্য সুযোগও আমরা তাদেরকে দেবো। মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে বলেছিল আলোচনা করার জন্য। আমরা তো আমাদের যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি ছিলেন চানমোহন বাবু, নেতৃত্ব নিয়ে উনি তাদের সঙ্গে বসেছিলেন। আমার চেম্বারে একবার মিটিং হয়েছে, মেয়র সহ বসে আলোচনা হয়েছে। তারা আমাদের সামনে বলে গিয়েছিলেন যে জেনে জানাবো, আর জানাননি, ওই যে আরেকটু জায়গা ছাড়ার জন্য। নাহলে তখনই কিন্তু প্রজেক্ট তৈরি করে আমরা কাজটা হাতে নিই। আমাদের উদ্দেশ্য ছিল এখানে তাদেরকে নিয়ে, যারা এই ধরনের শহরে উচ্ছেদ হবে সেইখানে নিয়ে তাদেরকে জায়গা করে দেওয়া, এবং কামানচৌমুনির যে সমস্যাটাকে এটা দূর। কামানচৌমুনি দেখবেন একটা সমস্যা আছে, রাস্তাটা খুবই প্রশস্ত কম, এইটার দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু করা হয়েছিল। অন্যান্য জায়গায় যারা আছে তাদেরকেই সুযোগ করে দেওয়া, সঙ্গে বেকার যদি যেখানে বেশি হয় সেখানে বেকাররাও যদি কাজ করতে চায় সুযোগ থেকে, তারাও হতে পারে সেখানে ব্যবসা বাণিজ্য করার সুযোগ পেতে। এটাই ছিল কিন্তু আমাদের লক্ষ্য। পরে আমি দেখলাম সেটাকে আবাসন করার জন্য ভূমি পূজা ইত্যাদি হয়েছে, এবং মনে হয় এই ধরনের একটা কমার্শিয়াল এরিয়ায় বাণিজ্যিক এলাকা এই জায়গাটা বের করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। অতীতে কোথায় বলছি, বহু বছর আগে কথা, প্রচণ্ড দুর্ভোগ আমাদের ভুগতে হয়েছিল জায়গাটা বের করার জন্য। বের করে আমরা সেটাকে একটা জায়গায় নিয়ে এসেছিলাম, কাজটা শুরু করা যেত, কিন্তু তা না করে এখন তারা এটাকে আবাসনের কথা ভাবছে। আবাসন করার জন্য নিশ্চয়ই আবাসনের কথা আমি দরকার নিয়ে কথা বলবো না, আবাসন করার জন্য অনেক জায়গা আছে, খুঁজে বের করতে হবে। কিন্তু এর জন্য একটা কমার্শিয়াল এরিয়াকে এভাবে আবাসনের জন্য দিয়ে দেওয়া, এটা না করলে পারতেন, এবং এই সিদ্ধান্তটার সঙ্গে একমত হতে পারলাম না, এবং এটা দ্বিমত আছে। দ্বিতীয় যেটা বলছেন আপনি আবাসনের কথা, আবাসন তো প্রথম ভাবতে হবে গরিব মানুষের কথা। আপনি জানেন কি না, আমরা সার্ভে করেছি, শুধু এই যে 17 কিলোমিটার বাঁধ, এটা এখন ফ্ল্যাট হয়ে গেছে, বাঁধ কিন্তু এখন ফ্ল্যাটে আছে, এবং প্রচুর এইখানে ঘর বাড়ি ইত্যাদি টেম্পারেরি ঘর বসে, এর সংখ্যা প্রায় 1300 মতো পরিবার। আমি বর্ষ 3 আগের কথা বলছি, এখন বেড়েছে বা কমেছে সেটা বলতে পারবো না। এই 1300 পরিবারকে রিহেবিলিটেট, পুনর্বাসন দিয়ে বাঁধটাকে বিপদমুক্ত করা, বাঁধটাকে সম্প্রসারিত করা, 17 কিলোমিটার একটা রাস্তা সম্প্রসারিত করা, এবং এটাকে লাইটিং টাইটিং ইত্যাদি করার জন্য একটা প্রকল্প আমরা ভারত সরকারের কাছে জমা দিয়েছিলাম। প্রফেসর বোস নামের ভদ্রলোক দিল্লি থেকে পাঠিয়েছেন, উনি প্রজেক্টটা দিয়েছিলেন। 417 কোটি টাকার প্রজেক্ট, বহু আগে। রাস্তাটা কত বড়? 17 কিলোমিটার বাঁধ, আগরতলা শহরের চতুর্দিকে যে বাঁধটা, এবং তখন গিয়ে টোটাল চন্দ্রপুর থেকে বর্ডারটা সময় বলছি, টোটাল 17 কিলোমিটার। এটা আমরা একবার সার্ভে হয়েছে। এটার ভিত্তিতে এই পরিবারগুলোকে পুনর্বাসন এটার সঙ্গে যুক্ত, একটা জায়গায় নিয়ে গিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং করে তাদেরকে পুনর্বাসন, আর বাঁধটাকে একটু হাইট বাড়িয়ে সেখানে গিয়ে বাঁধটার মধ্যে রাস্তা তৈরি করে দেওয়া, যাতে গাড়ি চলতে পারে, এবং সেখানে গিয়ে তাহলে আগরতলা শহরে চাপ কমবে। এই দৃষ্টিভঙ্গিতে প্রজেক্টটা খুব প্রশংসা করেছিল মনমোহন সিংয়ের গভর্নমেন্ট। প্রজেক্ট করে যে ভদ্রলোক প্রজেক্ট করেছেন তার জন্য তিনি পুরস্কৃত হয়েছে, আর্থিক পুরস্কার হয়েছে, কিন্তু প্রজেক্টের স্যাংশন পায়নি। প্রজেক্ট পুরোদমে কাজটা শুরু হয়েছে, কিন্তু এখনো মানুষ এটা পায়নি। থার্ড আরেকটা, এটা নির্বাচন ঘোষণা হয়ে যাও তো আমরা এটা শুরু করতে পারি। এটা ছিল এই যে প্রগতি স্কুলটা, প্রগতি স্কুলের সঙ্গে একটা ট্রিটমেন্ট প্লান্ট, এই 3টা চালু হলে কিন্তু কৃষ্ণনগর, রামনগর, এদিকে ওই এরিয়াগুলো কিন্তু কাভারিং আসে, বাকিগুলো কিন্তু আমরা চালু করে এসেছি। আর শহরে গিয়ে আন্ডারগ্রাউন্ড লাইনগুলো করে
দুটো ওই যে থার্ড ট্রেন যেটা ছিল এডিবি, থার্ড ট্রেন্সে ছিল কলেজ ক্লিয়ার এবং এখন যে আছে আমাদের বরদলি ট্রিটমেন্ট প্ল্যান, দুইটাকে আপগ্রেড করা, এটা কিন্তু কভার করতে পারছে না, এটাকে আরও বড় করা আর কি, এক্সপান্ড করার জন্য থার্ড ট্রেন্সে করা ছিল। এই দুটো কাজ শুরু হয়েছে কিনা আমার জানা নেই, আমার মনে হয় শুরু হয়নি বোধ এখন কলেজ স্ট্রিট এবং ইয়েটা বর্ধমান শুরু হতে তোমার এটা কিন্তু থার্ড ট্রেন্সে ধরা ছিল। এটা কিন্তু স্মার্ট সিটির সঙ্গে না, এটা আলাদা এডিবি প্রজেক্ট। এটা কত টাকা প্রজেক্ট? যেমন আপনার বিদ্যুতের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের একটা বিশাল প্রজেক্ট পেয়েছিলাম, এটা তো পুরোদমে কাজ শুরু হয়ে গেছিল, 1372 কোটি টাকা প্রজেক্ট। এখন এইটাও কী অবস্থায় আছে জানি না বিদ্যুতের জন্য। এটা কিন্তু 90-10 অনেকটা 90-10 এবং প্রজেক্টগুলো মোটামুটি কিন্তু পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে খুব হেল্পফুল হতে হবে, খুব সাহায্য করে ভূমিকা নিতে হবে। হ্যাঁ, কী বলছিলেন? আগরতলা আখাউড়া জায়গা চেয়েছিল, জায়গা অধিগ্রহণের কাজ আমরা শেষ করেছি। অধিগ্রহণের পরে গিয়ে জায়গা হস্তান্তর হয়েছে, হস্তান্তরে পুরোদমের টেন্ডার কমপ্লিট করে কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে পড়ে মাটি ফেলে রাস্তাটার প্রথম ঠু করেছেন তারা এবং সেই গাড়ি নিয়ে রেলের অফিসার সহ একবার নিশ্চিন্তপুর মানে বর্ডারে যেখানে স্টেশন করবে, এখানে আমি গিয়েছিলাম, আমাদের সাংবাদিক বন্ধুরও ছিল অনেকে, গিয়ে এটা ঘুরে টুরে দিকে এসেছে। তখন গিয়ে পিলারগুলো তোলার কাজ শুরু করার কথা। এখন সেই পিলারগুলো তোলার যে কাজটা এখনো পুরোদমে শুরু হয়নি, আমার নজর পড়েনি। কি যেন আপনারা বলতে পারেন কাজ শুরু হয়েছে কিনা পিলারগুলো তোলা। আমি একদিন রেলওয়ের একজনের সঙ্গে আমি ধর্মনগর যাওয়ার পথে একজন অফিসের সঙ্গে দেখা হয়েছে কনস্ট্রাকশনের দিকে। কি ব্যাপার, আপনারা পিলারের কাজগুলো শুরু করছেন না? একটু সমস্যা হয়ে গেল, এখন তো কাজটা বন্ধ আছে। কাজটা কেন শুরু করছেন না? এটা তো টাইম বাউন্ড এবং আপনারাই সেখানে ঘোষণা করেছেন যে 2 বছরের মধ্যে কাজটা শেষ করবেন। জায়গা কিভাবে আমরা নিয়েছি আপনারা জানেন, খুব দ্রুততার সঙ্গে কিন্তু জায়গা নিয়ে জায়গা হস্তান্তর করা হয়েছে, খুব দ্রুততার সঙ্গে। এবং সেখানে গিয়ে এখন কিন্তু কাজটা শেষ করছেন না কেন? এটা করলেই কিন্তু কাজটা এখানে এটা চালু করে দেওয়া যায়। এখন এই কাজটা কিন্তু তেমন কোনো অগ্রসর হচ্ছে না বলে আমার মনে হয়। এখন কি পর্যায়ে ঠিক আমি বলতে পারবো না। এটা অনেক পিছিয়ে গেছে, 2 বছর উপর হয়ে গেছে, তো ও 2.5 বছর হয়ে গেছে, নতুন গভর্নমেন্ট এসেছে, তারা সেখানে 2.5 বছর হয়ে গেছে, তারা বলতে পারবে এটা কি পর্যায়ে আছে। সেম সাবরুম লাইন নিয়েও কেউ কেউ বলছে এটা এক্ষণের সময়, কিন্তু আমি বলবো সাবরুমের লাইন তো এটা প্রথম ইউপিএ গভর্নমেন্টের সময়ই এটা বাজেটে ঢুকিয়ে স্যাংশন দিয়েছেন, তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে প্রথম ইউপিএ গভর্নমেন্টের সময়। এবং তখন গিয়ে মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী। আর এখানে এটা জাতীয় প্রকল্প নেই, ছিল টাকার সংকট। জাতীয় প্রকল্প ঘোষণা হলে টাকার সংকটটা কম থাকে, তখনই কিন্তু এটাকে জাতীয় প্রকল্প ঘোষিত হয়েছে সাবরুম লাইনটা। এবং সাবরুম সেই অনুযায়ী গেছে, লাইনটা গিয়ে পৌঁছেছে, সাবরুম লাইন এখন চলাচল করছে। ব্রিজটা তখনকার সময় এগুলো চলছে, ব্রিজের কাজ শেষ হোক এবং এগুলোকে বাদ দিতে রাজ্যের উন্নয়ন অগ্রগতি